আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আমরা আজকে আমাদের যেই ক্লাসের আমরা আ আই মিন ক্লাস তো বললে খারাপ হবে। আমরা যে টপিকটা পড়তেছিলাম তো আমরা আজকে আমাদের এই আচ্ছা। ওই টপিকের যে লাস্ট পোরশনটা, আমরা ওই লাস্ট পোরশনটা এখন পড়ে ফেলবো। এখন আজকে আমাদের যে অংশটা বাকি আছে সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্বের পোরশনটা এবং ভাইরাস ঘটিত রোগের বর্ণনা আছে যার মধ্যে হেপাটাইটিস আর ডেঙ্গু নিয়ে আমরা পড়াশোনা করব মেইনলি। তো অর্থনৈতিক গুরুত্বের যে পোরশনটা এখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশিবার যদি প্রশ্ন এসে থাকে যে জায়গাটা সেটা হচ্ছে এই যে আমরা অর্থনৈতিক গুরুত্ব তোমাকে যেটা পড়াবো সেই অর্থনৈতিক গুরুত্বের পোরশনটা। এরপরে তুমি আ হেপাটাইটিস বলুক বা ডেঙ্গু বলুক, ওইখান থেকে তোমার থিওরিটিক্যাল প্রশ্নও আসতে পারে, আবার এমসিকিউর জন্যও প্রশ্ন আসতে পারে। তো আমরা এমনভাবেই পড়বো যেন আমাদের পড়াগুলো এখানেই গুছায় আমরা ফেলতে পারি। ঠিক আছে? যদি একটু ভালোমতো কথাগুলো শুনবা, এখান থেকে থিওরি, এমসিকিউ যে ধরনের প্রশ্নই আসুক ইনশাআল্লাহ অ্যান্সার করে যেতে পারবা। তাহলে আমি যদি ১ম এ শুরু করি, অর্থনৈতিক গুরুত্বে শুরুতেই দেখব আমরা এখানের অপকারী দিকের বর্ণনা করা হইছে। এখন এটা নিয়ে একটা কোয়েরি মাথায় আসতেই পারে। এত কিছু থাকতে উপকারী দিক না দিয়ে কেন অপকারী দিক দিয়েই শুরু হইল? আমরা যদি আরো একটু ভালোমতো বইটা পড়ি কখনো দেখব কি ব্যাকটেরিয়া যখন পড়তে যাব তখন ঠিকই শুরুতে এর উপকারী দিক দেওয়া আছে। তার মানে আসলে এখানে এটা বোঝানোর চেষ্টা করছে যে মানব জীবনে তথাকথিত ক্ষতিকর বেশি কে? ভাইরাস। ঠিক আছে? ভাইরাস হচ্ছে মানব জীবনে তথাকথিত বেশি ক্ষতিকারক। এই কারণে এর অপকারী দিকটাই আগে হাইলাইট করা হইছে। বাট ব্যাকটেরিয়া বলো বা যেদিন তুমি শৈবাল ছত্রাক পড়বা, এগুলোর ক্ষেত্রে পড়তে গেলে দেখবা কি শুরুর দিকে এদের উপকারী দিক আছে। তার মানে এটা তথাকথিত এতটাও ক্ষতিকর না যতটা হচ্ছে ভাইরাস। তো ১ম এই দেখব যে আমরা ১ নাম্বার পয়েন্টে ভাইরাস মানবদেহে কি রোগ তৈরি করে সেই জিনিসটা দেওয়া আছে। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এটা কিভাবে মনে রাখতে হবে আমি একটু পরে দেখায় দিচ্ছি তোমাকে। বাট এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ কি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ কোনটা বা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ নয় কোনটা, এই ধরনের যেই প্রশ্নই আসুক না কেন, আমরা যদি একটা পোরশন মনে রাখি ভাইরাস দ্বারা সৃষ্ট সবগুলা রোগের নাম, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ নামক যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেটাও অ্যান্সার করতে পারা যাবে। তোমার মনে হইতে পারে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগের নাম কিভাবে পারবো? পড়িই তো নাই। পড়া লাগবে না তো। কারণ আমি তোমাকে শুরুতেই বলছিলাম ভাইরাসের সাথে যদি কাউকে কম্পেয়ার করা হয় সেটা অবশ্যই কে হবে? ব্যাকটেরিয়া হবে। তাহলে যদি পরীক্ষায় কখনো প্রশ্ন করে নিচের কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ? মানে কি প্রশ্নটা আসলে? প্রশ্নটার মানে হচ্ছে নিচের কোনটা ভাইরাস দ্বারা গঠিত না? আবার নিচের কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তার মানে কি? নিচের কোনটা আসলে ভাইরাস দ্বারা সৃষ্ট? তার মানে যেটা দাঁড়াইতেছে আমরা যদি ভাইরাসের প্রশ্নটা ভালোমতো পড়তে পারি, ব্যাকটেরিয়া সেগমেন্ট থেকেও আমরা সুন্দর মতো অ্যান্সার করতে পারবো। আমি একটু তোমাকে পরে দেখাই দিচ্ছি ছন্দটা। ২ নম্বর পয়েন্ট থেকে আমাদের একটা সংখ্যা শিখতে হবে যে ভাইরাস উদ্ভিদ দেহে মোট কত রকম রোগ সৃষ্টির জন্য দায়ী? ৩০০ রকম রোগ সৃষ্টির জন্য দায়ী। এই সংখ্যাটা অনেক ইম্পোর্টেন্ট। এরপরে দেখো টিটুফাস ভাইরাস আমরা জানি যে ফাস ভাইরাস কাকে ধ্বংস করে? ব্যাকটেরিয়াকে। ঠিক আছে? এই কারণে নাম কি? ব্যাকটেরিওফাজ। তার মানে তারা কি করে? ব্যাকটেরিয়া ভক্ষণ করে। এই যে লিখছে দেখো ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে থাকে। এবার আসো যে ৫ নাম্বার পয়েন্ট এটা আমি গতদিন তোমাদের পড়াইছি। তোমাদের খেয়াল আছে কিনা জানি না। আমি যখন তোমাদেরকে রেট্রোভাইরাস, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এইচআইভি এবং এইডস রিলেটেড কথাগুলো পড়াইছিলাম ঠিক এই জিনিসটা এখানে লেখা আছে। এখানে আমাদের এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট? এমসিকিউর জন্য এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এইচআইভির পূর্ণরূপ কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এইডস এর পূর্ণরূপ কি? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এই বানানগুলা সহ পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে আগে। ঠিক আছে? এটা আমাদের পড়তে হবে। পরের কথাটা দেখো আমরা যে বলছিলাম যে এখানে একটা কথা লিখছে, বিশেষ কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া বা কমে যাওয়া। এখন এই বিশেষ কারণটা কে? এই ভাইরাস। কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়? গতদিন বলছিলাম এই রোগ প্রতিরোধ ক্ষমতা আল্টিমেটলি মানে আমাদের ইমিউন সিস্টেম কোন রাসায়নিক পদার্থের উপর নির্ভর করে? প্রোটিনের উপর নির্ভর করে। এবং আমরা এটা বলছিলাম যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইমের কারণে যেই কোষ এইচআইভি দ্বারা আক্রান্ত হয়, ওই কোষে কি তৈরি হইতে পারে না? প্রোটিন তৈরি হইতে পারে না। তোমাদের মনের করানোর স্বার্থে আমি আবার লিখে দিচ্ছি জিনিসটা। আমরা পড়েছিলাম ডিএনএ থেকে রেপ্লিকেশন প্রক্রিয়ায় ডিএনএ তৈরি হয় এবং এখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হয় এমআরএনএ এবং এখান থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় তৈরি হয় প্রোটিন। কিন্তু এইচআইভির দেহে একটা এনজাইম থাকে, এনজাইমটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তাহলে সে কি করে? সে হচ্ছে এমআরএনএ গুলাকে বারবার কোথায় নিয়ে চলে যায়? ডিএনএ তে।
তার মানে এইচআইভির সংক্রমণে কি তৈরি হয় না? প্রোটিন তৈরি হয় না। এই কারণে কোনো ইমিউনিটি নাই, যার কারণে তার কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এইটাই হচ্ছে দেখো এখানে এই কারণে এই রোগকে কি বলা হয়? এইডস বলা হয়। এই জিনিসটা এখানে ব্যাখ্যা করা হয়েছে যেটা আমি গতদিনই তোমাদের রিভার্স ট্রান্সক্রিপ্ট টেস্ট পড়ানোর সময় পড়ায় দিছিলাম। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা যাই। এখানে দেখো ভাইরাস দ্বারা সৃষ্ট রোগগুলার নাম কিভাবে মনে রাখা যায় এই ছন্দটা এখানে দেওয়া আছে। যে সুন্দর করে দেখো হাই হাই ফুলের বসন্তে ভাইকে ডেঙ্গু আতঙ্কে পেল, হাম হারপিস এইডস ফ্লু দিয়ে তো অনেক কিছু হয়, ইনফ্লুয়েঞ্জা সোয়াইন ফ্লু বার্ড ফ্লু, বসন্ত তো বসন্তই, ভাই মানে ভাইরাল হেপাটাইটিস, ডেঙ্গু ডেঙ্গু, জলাতঙ্ক আতঙ্ক দিয়ে জলাতঙ্ক, আর পেলোতে পোলিও। আচ্ছা, এগুলো এখানে কিছু জিনিস আমি লিখে দিচ্ছি। এই বইয়ের মধ্যে আছে। তো ওই বইয়ের মধ্যে যাওয়ার আগে আমি তোমাদেরকে নরমালি পড়াই দিই দেখো। আমি একটু আগে নিপা ভাইরাস নিয়ে বলি। তারপর আমি বইয়ের মধ্যে দাগায় দিব। নিপা ভাইরাসের জন্য মনে রাখবা অ্যাজ ইট ইজ লাইক কোভিড-19। কিরকম কোভিড-19? কতদিন পড়ছো? এটা একটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস। নিপাও একটা আরএনএ ভাইরাস। নিপাও একটা কোন ভাইরাস? আরএনএ ভাইরাস। এটা আমাদের মানে কোভিড আমাদের কোন সিস্টেমে রোগ তৈরি করে? শ্বাসতন্ত্র। এটাও আমাদের কোথায় আক্রমণ করে? শ্বাসতন্ত্র। কোভিড আক্রান্ত ব্যক্তি শ্বাসতন্ত্রের জটিলতায় কি হয়েছে পরবর্তীতে? খুব খারাপ অবস্থা হলে মারা গেছে, আদারওয়াইজ বাকিরা বেঁচে আসছে। এটাই পার্থক্য যে নিপা ভাইরাসের ক্ষতির রেট অনেক বেশি। মানে কি? নিপা ভাইরাসের ডেথ রেট 99%। মানে নিপা ভাইরাস হলে ইউজুয়ালি ওইখান থেকে ফেরত আসা নেক্সট টু ইম্পসিবল। বাট কোভিড হলে তো আর সবাই মারা যায় নাই। এখন আসো ২ জনেরই কিন্তু একটা বাহক আছে। যেমন কি কোভিডের বাহক ছিল কে? কোভিডের বাহক ছিল হচ্ছে বাদুড়। মানুষ চীনের উহানে কি হয়েছিল? কিছু, কিছু ওখানে সব অ্যাটিপিক্যাল খাবার-দাবার খায় মানুষ। ওইখানে এই আক্রান্ত বাদুড় খাইছিল। ওইখান থেকে মেইনলি হচ্ছে কোভিডটা ডিসেমিনেট করছিল। এই নিপা ভাইরাসেও বাদুড়ের একটা ভূমিকা আছে। বাট এখানে মানুষ সরাসরি বাদুড়কে খায় নাই। এখানে বাদুড় হচ্ছে একটা স্পেসিফিক খাবার। সেটা হচ্ছে খেজুরের রস। ওই জায়গাটার মধ্যে মুখ দেয় তখন ওর লালা পড়ে। ওই লালাটা সমৃদ্ধ খেজুরের রসটা যদি কেউ খায়, তখন সে এই জীবাণু দিয়ে আক্রান্ত হয়ে তখন ক্ষতিগ্রস্ত হইতে পারে। এই কারণে একটা ন্যাশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রামই সরকার চালায় যে কাঁচা খেজুরের রস না খেতে। সবসময় তারা বলে খেজুরের রস খান কিন্তু সমস্যা নাই। অবশ্যই খেজুরের রসটা কিভাবে খেতে? চুলায় জাল দিয়ে খেতে। চুলায় যখন জাল দেওয়া হয় ওই টেম্পারেচারে এই ভাইরাসটা থাকে না, তখন মরে যায়। এই কারণে আমরা অবশ্যই মাথায় রাখবো। তাহলে এই রোগটা কিসের মাধ্যমে ছড়ায়? যদি কেউ বলে খেজুরের রস, অ্যান্সার 50% কারেক্ট। 100% কারেক্ট হইতে হলে লাইনটা কি হইতে হবে? কাঁচা খেজুরের রস। দেখো এখানে লিখে দিছি আমি। এটা বাদুড়ের মাধ্যমে এবং কাঁচা খেজুরের রস দিয়ে হচ্ছে ছড়ায়। এবং আল্টিমেটলি এটা কিন্তু মৃত্যু একটা সম্ভাবনা। এবং মেক্সিমাম ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, এবার আসি আমরা জিকা, ডেঙ্গু, চিকুনগুনিয়া নিয়ে। ঠিক আছে? এই ৩ টাকে আমরা একটা সাব হেডিং এ নিয়ে আসি। কেন নিয়ে আসি আগে মাথায় রাখবা। এই ৩ জনই কিসের মাধ্যমে ছড়ায়? এডিস মশকি দিয়ে ছড়ায়। কিসের মাধ্যমে ছড়ায়? এডিস মশকি। এবং এদের ৩ জনেরই কমন লক্ষণ আছে। লক্ষণ কি? গায়ে ব্যথা, জ্বর, র‍্যাশ। ঠিক আছে? এই ৩ জনেরই কমন লক্ষণ কি? গায়ে ব্যথা, জ্বর, র‍্যাশ। ৩ টাই কিসের মাধ্যমে ছড়ায়? ৩ টাই ছড়ায় এডিস মশকের মাধ্যমে। এখন পরীক্ষায় তোমাকে প্রশ্ন করতে পারে তাহলে জিকা, ডেঙ্গু, চিকুনগুনিয়া এইগুলার মধ্যে সবচেয়ে মারাত্মক কে? দেখো আমি লিখে দিয়েছি সবচেয়ে মারাত্মক ডেঙ্গু। কেন? আমরা একটু পরে যখন ডেঙ্গু পড়বো তখন আরো ক্লিয়ার হবা যে ডেঙ্গুতে হচ্ছে মৃত্যু ঝুঁকি আছে। মানে রোগী মারা যায়। কিন্তু যদি পরীক্ষায় কখনো প্রশ্ন করে যে ব্যথা, জ্বর, র‍্যাশ এই ৩ টা সবচেয়ে বেশি প্রকাশ পায় কার মধ্যে? বা লক্ষণের দিক থেকে সবচেয়ে ক্ষতিকর কে? তখন আমাদের অ্যান্সার দিতে হবে চিকুনগুনিয়া। মানে কি? চিকুনগুনিয়ার ব্যথাটা এক্সট্রিম, জ্বরও এক্সট্রিম, র‍্যাশও এক্সট্রিম। ঠিক আছে? তাহলে যার আমাদের পরিচিত কারো যদি চিকুনগুনিয়া, ডেঙ্গু যদি হয়ে থাকে জিজ্ঞাসা করে দেখো। যার চিকুনগুনিয়া একবার হইছে তাকে তুমি রিমান্ডে নিয়ে যদি মারো সে ওই ব্যথা বেশি কষ্ট তার কাছে মনে হবে না। কারণ সে চিকুনগুনিয়া এর চেয়েও বেশি ব্যথা সহ্য করে আসছে। তার মানে লক্ষণের দিক থেকে সবচেয়ে মারাত্মক কে? চিকুনগুনিয়া। এবং এটা এতই খারাপ যে অনেকের ক্ষেত্রে দেখা গেছে এটা তোমার মনে করো মোটামুটি একটা সার্টেন টাইম পাস করার পরে এই ব্যথা রয়ে যায়। মানে অলমোস্ট দেখা গেছে যে ৪ সপ্তাহ বা ৪ মাসও যদি চলে যায়, তারপরেও এই ব্যথা রয়ে যায়। ঠিক আছে? এবং পরবর্তীতে এটা আর্থ্রাইটিস হিসেবে কন্টিনিউ হয়। এখন তুমি বলতে পারো তাহলে জিকাটাকে আলাদা করে কেন এখানে আনা হইছে? দেখো জিকার ক্ষতিকর দিক হচ্ছে ডিউরিং প্রেগন্যান্সি।
কেন? জিকা, ডেঙ্গু, চিকুনগুনিয়া এই ৩ টার মধ্যে অমরা ক্রস করার ক্যাপাসিটি আছে কার? জিকার। তাহলে যেহেতু সে অমরা ক্রস করবে তার মানে প্রেগন্যান্সিতে এটা মেইনলি ক্ষতি করবে কাকে? ক্ষতি করবে ফিটাসটাকে। ওই ফিটাসের ক্র্যানিয়াল বোনস মানে করোটির অস্থি তৈরি হওয়ার সুযোগ দিবে না। তাহলে করোটির অভ্যন্তরে কি থাকে? মস্তিষ্ক। মস্তিষ্কটাও ডেভেলপ হওয়ার চান্স পাবে না। যার কারণে একটা অপরিণত মস্তিষ্ক এবং ছোট্ট একটা মাথা নিয়ে বাচ্চাটা জন্মাবে। যেই কন্ডিশনটাকে আমরা বলি মাইক্রোসেফালি। কন্ডিশনটাকে আমরা কি বলি? মাইক্রোসেফালি। তোমার পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন করতে পারে মাইক্রোসেফালির জন্য দায়ী ভাইরাস কোনটি? আমাদের অ্যান্সার হবে জিকা ভাইরাস। মাইক্রোসেফালির জন্য দায়ী ভাইরাস কোনটি? জিকা ভাইরাস। আচ্ছা। এবার আসি আমরা আরেকটা জিনিস সেটা হচ্ছে ইবোলা। পরীক্ষায় এইটা আসা প্রশ্ন যে ইবোলা কিসের নাম? তো যেহেতু তুমি পড়তেছো ভাইরাস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে ইবোলার নাম পড়ছো, ১ নাম্বার অপশনে দেওয়া থাকে একটি ভাইরাসের নাম এবং সবাই এটা দাগায় আসে। কিন্তু একটু ভালোমতো খেয়াল রাখতে হবে যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করে তার মানে আসলেই কি সে তোমার কাছ থেকে কিছু একটা টেকনিক্যাল জিনিসপত্র চাচ্ছে। তাই না? টেকনিক্যাল জিনিসটা কি? ইবোলা আসলে একটা নদীর নাম। ইবোলা কিসের নাম? নদীর নাম। তাহলে যতবার প্রশ্ন করবে ইবোলা কিসের নাম? সবসময় অ্যান্সার দিতে হবে কি? নদীর নাম। আফ্রিকার কঙ্গো নামে একটা দেশ আছে, ওইখানে জায়ার নামে একটা অঞ্চল আছে। ওই অঞ্চলটা ইবোলা নদীর তীরে অবস্থিত। ওই নদীর তীরে একটা কৃষককে মৃত অবস্থায় পাওয়া গেছিল। দেখা গেছিল তার দেহের বিভিন্ন জায়গা থেকে প্রচুর রক্তক্ষরণ হইছিল। তারপরে সে মারা গেছে। দেখো একটা মানুষের দেহের বিভিন্ন জায়গা থেকে যদি রক্তক্ষরণ হয়, তাইলে কি তার ওই কোষগুলা ইনটেক ছিল না ফেটে গেছিল? ফেটে গেছিল। এই কারণে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন করে ইবোলার প্রভাবে আক্রান্ত দেহকোষের কি ঘটে? আমরা বলবো আক্রান্ত দেহকোষ ফেটে যায়। তাহলে কোষের ফেটে যাওয়াকে আমরা বলতে পারি না কোষের লাইসিস হওয়া? কোষের ফেটে যাওয়াকে আমরা বলতে পারি কি? কোষের লাইসিস হওয়া। তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন করে যে কোষের লাইসিস করে কোন ভাইরাস? ইবোলা ভাইরাস। এবং ইবোলা ইউজুয়ালি দেহে প্রবেশের কত দিনের মধ্যে লক্ষণ প্রকাশ করে? ২ থেকে ২১। দেহে প্রবেশের কয় দিনের মধ্যে লক্ষণ প্রকাশ করে? ২ থেকে ২১। এইগুলো হচ্ছে একদম জিস্ট কথাবার্তা। এই অর্থনৈতিক গুরুত্বের যে তোমার আমি ৪ টা অসুখ নিয়ে বললাম, এইগুলা থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন বইয়ের মধ্যে তাকায় দিয়ে দেখো, এখানে ইবোলা নিয়ে এটা আরএনএ ভাইরাস, দেহকোষের ফেটে যায় কথাটা লেখা আছে। কোন দেশে পাওয়া গেছিল বললাম। কত থেকে কত? ২ থেকে ২১ দিন। এটা তোমার মনে রাখতে হবে। জিকার কথাটাও তোমাকে অলরেডি পড়াই দিচ্ছি। খালি একটু এগুলো পইড়ো যে জিকা অর্থ কি? ওভারগ্রোন। এটা কোন দেশের ভাষা? উগান্ডার ভাষা। জিকা একটা কি? ফ্ল্যাভি ভাইরাস। ডেঙ্গুও কিন্তু ফ্ল্যাভি ভাইরাস। আগে বলা হয়তো চিকুনগুনিয়াও ফ্ল্যাভি ভাইরাস। কিন্তু রিসেন্টলি বলা হয় চিকুনগুনিয়াকে চিকুনগুনিয়া ভাইরাস। এই কারণে এটা আর এখন আমরা তাদের মধ্যে মিল পাচ্ছি না। আচ্ছা। নিপা ভাইরাসের কথাটাও আমি তোমাদের পড়াই দিছি। এবার আসো সার্স, মার্স, বার্ড ফ্লু। সার্স এর পূর্ণরূপ হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। মানে মেইন কথা হচ্ছে শ্বাসতন্ত্রের জটিলতা তৈরি করে যেই সিম্পটমটা এটাকেই বলা হয় সার্স। কোভিড-19 ও কিন্তু সার্স এর একটা পার্ট। ঠিক আছে? তো এখানে আমার জাস্ট সার্স এর পূর্ণরূপটা দেখতে হবে। মার্স মানে মিডল ইস্টে এরকম হয়েছিল দেখে নাম দিছিল মার্স। পূর্ণরূপগুলা যেটা তোমাদের আজকে মনে পরীক্ষায় প্রশ্ন আসছিল মার্স এর পূর্ণরূপ। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এবার আসি আমরা ২ টা ফ্লু নিয়ে। এই ফ্লু দেখো, এই যে বলছিলাম না রিসেপ্টর কত ইম্পোর্টেন্ট দেখো। ভাইরাস ইনফ্লুয়েঞ্জা। কিন্তু সে যখন মুরগির মাধ্যমে আসে বা কবুতরের মাধ্যমে বা গৃহপালিত অন্য কোনো পাখির মাধ্যমে আসে তখন তার নাম হয় বার্ড ফ্লু। যদি সে শূকরের মাধ্যমে আসে তখন সেটাকে বলা হয় সোয়াইন ফ্লু। এখন কেন হইছে? দেখো মিউটেশনটা কিরকম হইছে। এদের হিমাগ্লুটিনিন আর নিউরামিনিডেজ তোমাদের মনে আছে কিনা জানি না। ইনফ্লুয়েঞ্জাতে একটা ভাইরাস সরি এনজাইম পাওয়া যায় যার নাম ছিল নিউরামিনিডেজ। এই ২ টা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার কোর এনজাইম। হিমাগ্লুটিনিন, নিউরামিনিডেজ। এখন এই দেখো হিমাগ্লুটিনিন আর হচ্ছে নিউরামিনিডেজ। এদের মধ্যে কে কোন চেইনে বসতেছে সেটার উপর ডিপেন্ড করে যে কে আসলে কোন সোর্স থেকে আসবে। যেমন এটা যদি H1 এবং N1 হয় তখন এটাকে আমরা বলি সোয়াইন ফ্লু। মানে এর ক্ষেত্রে এটা হচ্ছে শূকরের মাধ্যমে মানুষের দেহে আসবে। সেম জিনিসটাই যদি H5N1 হয় তখন জিনিসটা হয়ে যায় পাখিদের দেহে চলে যায়। তখন এটা যখন আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে তখন আমরা এটাকে কি বলবো? বার্ড ফ্লু। আচ্ছা, একজন মনে হয় পরীক্ষা দিতে যাচ্ছিল, সে পারে নাই। এটা আমি বলে দিব না, ঠিক আছে? আমাদের একাডেমিক টিমকে যে তোমার সাথে আ কনট্যাক্ট করার জন্য। অবশ্যই পরীক্ষা দিবা। নয়তো আসলে এইসব ক্লাস করে তো কোনো লাভ নাই যদি নিজেকে পরীক্ষা-টরীক্ষা না দেওয়া যায়। তাহলে এই জিনিসটা আমাদের এখান থেকে জানতে হবে। এবার আসো এই কি ১২ নম্বর পয়েন্টটা। এটা হচ্ছে কোন ভাইরাস মানুষের কোন ক্যান্সার তৈরি করে? এটা আমাদের আজকের ক্লাসের একদম লাস্টে আমরা এক ছক পাবো। বাট এখানে যেহেতু আছে আমরা এখান থেকে একবার রিডিং পড়ে যাই। হেপাটাইটিস বি দিয়ে হচ্ছে লিভার ক্যান্সার হয়।
প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে অ্যানোজেনিটাল ক্যান্সার বা জরায়ুর মুখ ক্যান্সার হয়। আর হার্পিস সিমপ্লেক্স দিয়ে ক্যাপোসি সার্কোমা হয়। ঠিক আছে? হার্পিস সিমপ্লেক্স দিয়ে ক্যাপোসি সার্কোমা হয়। মনে রাখতে হবে হার্পিস সিমপ্লেক্স হইলেই ক্যাপোসি সার্কোমা হবে তা না। কাদের হবে? যারা এইচআইভি দিয়ে আক্রান্ত। তার মানে ক্যাপোসি সার্কোমা কিন্তু একমাত্র কাদের অসুখ? এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের অসুখ। এটা বইয়ের মধ্যে আছে, পরে দেখাচ্ছি আমি। তারপরে আসো যেটা ১৪ নম্বরে চিকুনগুনিয়া। সেইম কথা দেখো যে লেখা আছে যে ব্যথা, জ্বর, র‍্যাশ, এটাও আরএনএ ভাইরাস। ঠিক আছে? আম তারপরে এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে এডিস মশকি দিয়ে ছড়ায় লেখা আছে এডিসের কথাবার্তা। তানজানিয়াতে ১ম, বাংলাদেশে ২০০৮ সালে ১ম ধরা পড়ে। ২০১৭ তে এটা মহামারী আকার ধারণ করছিল। আমি বলছিলাম এটা মেক্সিমাম ৪ মাস পর্যন্ত থাকতে পারে। দেখো অনেকের জ্বর কমে গেলেও এই ব্যথাটা ৩ থেকে ৪ মাস পর্যন্ত থাকতে পারে। অনেকে বলতে পারো ১৪ র পরে ১৬ আসলো কেন? ১৫ গেল কই? ১৫ গতদিন যখন কোভিড-১৯ পড়াইছি তখন পড়ানো হয়ে গেছিল। আজকে তাহলে ১৬ নাম্বার আমি একটু আগে একটা কথা বলছি না? যে ক্যাপোসি সার্কোমা কেবলমাত্র কাদের অসুখ? এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের অসুখ। দেখো এখানে লেখা আছে যে ক্যাপোসি সার্কোমা এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের ত্বক ক্যান্সার। এবং এটা কি হিউম্যান হারপিস ভাইরাস দিয়ে তো হচ্ছে। তাহলে এই গেল হচ্ছে এর ক্ষতিকর দিকগুলা। এবার আসি আমরা উপকারী দিক। উপকারী দিকে প্রথম কিছু পয়েন্টে কিছু ভাইরাসের নাম দিয়ে বলছে এই ভাইরাসগুলার প্রতিষেধক বা টিকা বা ভ্যাকসিন কোথা থেকে প্রস্তুত হয়েছে? ভাইরাস থেকে প্রস্তুত হয়েছে। ইনফ্যাক্ট কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগের প্রতিষেধকও কিসের মধ্যে পাওয়া গেছে? ভাইরাসের মধ্যে পাওয়া গেছে। সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা ছাড়া এখান থেকে আমাদের কি শিখতে হবে? এখান থেকে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই যে তোমার টিউলিপ ফুল। টিউলিপ ফুলটা নরমালি লাল কালারের হয়। তখন এটা আসলে খুব বেশি ভ্যালু থাকে না। কিন্তু যখন এরা ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তখন এর গায়ে সাদা দাগ পড়ে। এটাকে বলা হয় ব্রোকেন টিউলিপ সাইন। এটাকে কি বলা হয়? ব্রোকেন টিউলিপ সাইন। তখন ঠিকই আবার কি হইতেছে? এই ফুলের দাম বেড়ে গেছে। তার মানে কি এইটা ভাইরাস দ্বারা সংক্রমণ হইছে, যেহেতু ওর দাম বাড়াইছে তাহলে কি এটা একটা ভালো দিকের জন্য? আবার অস্ট্রেলিয়াতে খরগোশ বেড়ে গেছিল অনেক। তো এই খরগোশগুলা করতো কি? অস্ট্রেলিয়া যে রিজার্ভ মানে খাদ্যশস্যের যে রিজার্ভ ভান্ডার, এই জায়গাগুলোর মধ্যে বারবার হচ্ছে আক্রমণ করত। তো এই কারণে ওরা বাধ্য হয়ে নিজেদের খাদ্যশস্যের রিজার্ভটাকে ঠিক রাখার জন্য ওই খরগোশগুলাকে মারার প্ল্যান করে। তখন তারা একটা জেনেটিক্যালি রিকম্বাইন্ড একটা ভাইরাস তৈরি করে যার নাম হচ্ছে মিক্সো ভাইরাস। এই মিক্সো ভাইরাসগুলা পরবর্তীতে কি করে? খরগোশগুলাকে মারে। তোমার মনে হতে পারে খরগোশ মেরে ফেললো মিক্সো ভাইরাস, এটা ভালো দিক কেমনে হইলো? তুমি আবার একটু অর্থনৈতিক দিক থেকে চিন্তা করো যে একটা দেশের বড় একটা খাদ্যের রিজার্ভ ভান্ডার যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সে ক্রাইসিসে পড়ে যাবে। ওই ক্রাইসিসটাকে থেকে বাঁচানোর জন্য তারা হচ্ছে খরগোশগুলা মারার জন্য এই ভাইরাসটা তৈরি করছিল যার নাম কি ছিল? মিক্সো ভাইরাস। তাহলে দেখো এটাও কিন্তু একটা উপকারী দিক। ঠিক আছে? আচ্ছা, ভাইরাসের রোগ নিয়ন্ত্রণে দেখো ২ টা পদ্ধতির কথা বলা আছে। একটা বলছে ভ্যাকসিনেশন বা টিকা প্রদান, আর আরেকটা বলা আছে হচ্ছে ইন্টারফেরন। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। কই গেল? আরেকটা হচ্ছে ইন্টারফেরন বা অ্যান্টিভাইরাস ড্রাগ। তাহলে এখানে আমি লিখে দেই। ১ নাম্বার হচ্ছে ভ্যাকসিন, ২ নাম্বার হচ্ছে ইন্টারফেরন। এখন পরীক্ষায় যদি তোমাদের কোনোদিন প্রশ্ন করে যে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ নিয়ন্ত্রণের জন্য কোনটি সবচেয়ে কার্যকারী চিকিৎসা পদ্ধতি? ১ নম্বরে বলল ভ্যাকসিন, ২ নম্বরে বলল ইন্টারফেরন, ৩ নম্বরে অন্য কিছু একটা বলল, ৪ নম্বরে বলল উপরের সব সত্য। তাহলে অ্যান্সার কি দিবা? একটু তাড়াতাড়ি। ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ থেকে যদি তোমাকে বাঁচানোর জন্য চিকিৎসা পদ্ধতির কথা বলা হয়, তাহলে সবচেয়ে কার্যকারী চিকিৎসা পদ্ধতি কোনটা? ভ্যাকসিন নাকি অ্যান্টিভাইরাল?
আচ্ছা, আমি বলে দিই। সেটা হচ্ছে, মনে রাখবা যখনই যেই জিনিসের চিকিৎসায় ভ্যাকসিন থাকবে, সেটাই হচ্ছে সবচেয়ে কার্যকারী চিকিৎসা পদ্ধতি। কেন? কারণ ভ্যাকসিন দিয়ে শুধু রোগ থেকে বাঁচাই যায় না, রোগ পুরাপুরি প্রতিরোধ করা সম্ভব এবং নির্মূল করা সম্ভব। এই কারণে সবসময় মাথায় রাখতে হবে যেই জিনিসের ভ্যাকসিন থাকবে ওইটাই হচ্ছে সবচেয়ে কার্যকারী চিকিৎসা। যেমন একটা কথাই তো প্রচলন আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তার মানে আমাদের টার্গেট হচ্ছে মাথায় রাখতে হবে যখনই যে জায়গায় ভ্যাকসিন থাকবে, ভ্যাকসিনটাই হচ্ছে কার্যকারী চিকিৎসা। তাহলে আমরা মাঝখানে যে জিনিসগুলো বাদ গেছে একটু দেখে আসি। এই যে ভাইরাস দ্বারা সৃষ্ট প্রতিষেধকগুলা কিভাবে মনে রাখবা দেখো। ভাইরাস দ্বারা তৈরি টিকা হচ্ছে এগুলা বুস্টারের পোলা জিন্স পরে হামের টিকা দিতে যাচ্ছে। আর ভাইরাস থেকে ঔষধ তৈরি করা হচ্ছে এই রোগগুলার ঔষধ তৈরি করছে। ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এটা আমাদের এখান থেকে পড়তে হবে। এখন দেখো নিচের কোনটা ভাইরাসের উপকারী কাজ? এই যে ২৩-২৪ এর ডেন্টালে আসা, ফুলের পাপড়িতে ছাপ দেওয়া। কোনটা উদ্ভিদে রোগ সৃষ্টিকারী ভাইরাস? টুংরো ভাইরাস ধানের। এটা আমরা একটু পরেই যে এখানে দেখাবো তোমাকে। উদ্ভিদ ও প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী ভাইরাসগুলোর নাম। এখন তুমি দেখো টোবাকো মোজাইক ভাইরাস ও কি গোলালো রোগ তৈরি করবে? না তো, ও তো তামাকেরই রোগ তৈরি করবে। পটেটো মোজাইক ভাইরাস ও তো আর শিমের রোগ তৈরি করবে না, ও গোলালুর রোগ তৈরি করবে। বিন মোজাইক ভাইরাস ও তো আর টমেটো রোগ তৈরি করবে না, ও শিমের রোগ তৈরি করবে। এগুলো তো ছোটকালে আমরা ওয়ার্ডবুক বইয়ে পড়ে আসছি এসব সবজি চিনির মধ্যে, তাই না? তাহলে দেখো, টোবাকো মোজাইক তামাকের রোগ তৈরি করতেছে, বিন মোজাইক শিমের রোগ তৈরি করতেছে, পটেটো মোজাইক গোলালুর রোগ তৈরি করতেছে। বানচি শব্দটা আসছে বানানা থেকে, কলার রোগ তৈরি করতেছে। তুমি বলতে পারো ভাই বুশি স্ট্যান্ড নামে তো কোনো সবজি চিনি নাই, চেনা লাগবে না তো। বুশি স্ট্যান্ড লিখতে কয়টা ট লাগলো? ২টা ট। ২টা ট দিয়ে তুমি তোমার জীবনে একটা মাত্র সবজি চিনে আসছো, সেটাকে টমেটো। ওকে? তাহলে এই গেল। এখন আসতে পারে তাহলে কে? টুংরো ভাইরাস। এটাকে ধানের রোগ তৈরি করতেছে। এই একটা জিনিস খালি আমরা একটু আলাদা করে মনে রাখবো যে টুংরো ভাইরাস কার রোগ তৈরি করতেছে? ধানের রোগ তৈরি করতেছে। এটাই খালি নামের সাথে মিলে না। বাকি সবগুলোই মোটামুটি আমরা মিলাইতে পারি। এবার আসো প্রাণীদেহে যে রোগ তৈরি করে সেটাকে। এখানেও ম্যাক্সিমাম ভাইরাসের নাম আর রোগের নাম সেইম। কিছু একটু কাছাকাছি, আমি ওই কাছাকাছিগুলো তোমাদেরকে একটু মার্ক করে দিই দেখো। আমি ১, ২, ৩ এভাবে মার্ক করব। প্রথমে আমরা সবগুলা বসন্ত আগে মার্ক করি। ঠিক আছে? এই দেখো। গুটি বসন্ত, জল বসন্ত আর হচ্ছে গো বসন্ত। সবগুলাকে ১ দিলাম। কেন? একটা হচ্ছে ভ্যারিওলা, একটা ভ্যারিসেলা, একটা হচ্ছে ভ্যাকসিনিয়া। তাহলে ভ্যারিওলা, ভ্যারিসেলা, ভ্যাকসিনিয়া, একটা গুটি বসন্ত, একটা জল বসন্ত, একটা গো বসন্ত। নাম কিন্তু কাছাকাছি। এবার আসো ২ নাম্বার দিয়ে। পোলিওমাইলাইটিস, ইঁদুরের টিউমার আর হচ্ছে অ্যানোজেনিটাল ক্যান্সার। তুমি বলতে পারো এখানে মিল কই? এখানের মিলটা হচ্ছে এই পাশে তাকাও। পোলিওমাইলাইটিস হচ্ছে পোলিও, ইঁদুরের টিউমার হচ্ছে পলিওমা আর অ্যানোজেনিটাল ক্যান্সার হচ্ছে প্যাপিলোমা। খেয়াল করছি? আচ্ছা। এবার আসো ৩ নাম্বার। একটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স, ক্যাপোসি সার্কোমা আর হারপিস ভাইরাস দিয়ে হারপিস। ঠিক আছে? হারপিস ভাইরাস দিয়ে হারপিস। তাহলে এটা হচ্ছে ৩। আচ্ছা। এবার আমরা কিছু জিনিসপত্রে আসি। সেটা হচ্ছে আমরা এভাবে মনে রাখবো। যাই দেখো পরেরটায়। রুবির হাম। তাহলে হাম রোগের জন্য দায়ী নাম কি? রুবেলা বা রুবিওলা। এফডিসি, এফ মানে হচ্ছে ফ্ল্যাভি। তাহলে ফ্ল্যাভি ভাইরাস দিয়ে হয় কি? ডেঙ্গি, সাথে একটু মনে রাখবো আমরা জিকা, আর কে? হেপাটাইটিস সি। ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে? ডেঙ্গু এবং হেপাটাইটিস সি, এফডিসি মেইনলি আসলে ওইটা। আর র‍্যাবের বুলেটের আতঙ্ক, এটা কতদিন আমরা আকার আকৃতির ভিত্তিতে পড়াইছিলাম যে বুলেট আকার কে ছিল? জলাতঙ্ক। ওই র‍্যাবের বুলেটের আতঙ্ক কেন পড়বো? কারণ র‍্যাবিস হচ্ছে ভাইরাসটার নাম, দেখতে বুলেটের মতো। যে অসুখটা তৈরি করে অসুখের নাম কি? জলাতঙ্ক। এবার আমরা চলে আসি ভাইরাস ঘটিত রোগের বর্ণনা। ফার্স্টে আসছে ভাইরাল হেপাটাইটিস। যে কোনো অসুখের নামের শেষে আইটিস থাকার মানেই হচ্ছে প্রদাহ বা ক্ষত। এই যে আইটিস থাকার মানেই হচ্ছে প্রদাহ বা ক্ষত। তাহলে হেপাটাইটিস কোথায় প্রদাহ হয়েছে? লিভারে প্রদাহ হয়েছে। তোমার মনে রাখতে হবে এই দুনিয়ার যে কোনো অসুখ সে যদি লিভারকে ইনভলভ করে তাহলে অবশ্যই তার কি দেখা দিবে? জন্ডিস দেখা দিবে। তার কি দেখা দিবে? জন্ডিস দেখা দিবে।
তাইলে কি হলো? এই কথাটা মনে রাখতে পারলে তোমার লক্ষণ মনে রাখতে সুবিধা হবে। কেন? কারণ জন্ডিস বললেই আমাদের জীবন একটা রঙের মধ্যে এসে আটকায় যায়। সেটা কি? হলুদ। তাহলে জন্ডিসে আক্রান্ত ব্যক্তির দেহে কোন বর্ণকণিকার পরিমাণ বেড়ে যায়? বিলিরুবিন। কোন কণিকা? বিলিরুবিন। তাহলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে হেপাটাইটিস রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করতে হবে? বোকার মতো সবাই অ্যান্সার দেয় HbA1c। এই ভুলটা করা যাবে না। হেপাটাইটিস রোগ নির্ণয়ের জন্য অবশ্যই সবার আগে কি খুঁজতে হবে? বিলিরুবিন বাড়ছে কিনা দেখতে হবে। বিলিরুবিন না বাড়লে তো তোমার লিভারে এখন পর্যন্ত এফেক্টই হয় নাই। তাহলে কিভাবে তোমার হেপাটাইটিস হবে, তাই না? তাহলে হেপাটাইটিস হইতে গেলে অবশ্যই কি বাড়তে হবে? বিলিরুবিনের উপর চাপ পড়তে হবে। তারপরে আমরা বলব যে HbA1c কিসের জন্য এটা আমি তোমাকে একটু পরে দেখাই দিচ্ছি। আচ্ছা, এবার আসি এই হলুদ থেকে লক্ষণ তুমি কিভাবে মনে রাখবা? বাসাবাড়িতে বাপ-মারা জন্ডিস সাসপেক্ট করলে সবার আগে কই দেখে? এরকম চোখ। দেখে না? চোখটা এনে হলুদ হইছে কিনা? আচ্ছা, মনে রাখবা জন্ডিস কিন্তু চোখের নিচে দেখা যায় না। জন্ডিস দেখতে হয় চোখের উপরে। মানে কি এই যে এটা উল্টাইলে যে পরিমাণ সাদা অংশ পাওয়া যায়, টানলে এত সাদা অংশ দেখা যায় না। যাই হোক আমাদের বাপ-মারা ঠিকই এতদিন চোখের নিচে দেখিয়ে ডায়াগনোসিস করে দিছে এবং অবাক করার ব্যাপার তাদের ডায়াগনোসিস কিন্তু ১০০ তে ১০০। তারপরে বলে ক্ষুধা-মন্দা কাজ করে। এখন বাসায় পছন্দের তরকারি না থাকলেই ক্ষুধা-মন্দা কাজ করে। তার মানে কি এই যে পছন্দের তরকারি নেই আর আমার হেপাটাইটিস হয়ে গেছে? তা তো বলা যাবে না। তারপরে বলে হাত হলুদ হয়ে যায়। আমরা বাঙালিরা যেই পরিমাণ মসলা জাতীয় খাবার খাই, ওই যে লাইফ বয়ের এড দেয় না? পুরো ১ মিনিট যাবৎ ধুতেই থাকো। আমার মনে হয় না তাও আমাদের হাত কোনদিন কমপ্লিট সাদা হবে। ওই চিন্তা করলে আমরা সবাই জন্মগত জন্ডিস রোগী। এই ঝামেলাগুলার জন্য এখন আর আমরা আসলে রোগী দেখেই যে ডায়াগনোসিস করা যে আপনার জন্ডিস হইছে কি হয় নাই এগুলা করি না। আমরা কিছু ডায়াগনস্টিক টেস্টের উপর নির্ভরশীল হয়ে গেছি। এবং টেস্টগুলা কি? এটা আমি তোমাকে একটু পরে দেখায় দিচ্ছি। এটা এই বইয়ে খুব ভালো করে লেখা নাই। আজিবুর স্যারের বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। আমিও তোমাদের এখানটা ছক আকারে দিয়ে দিছি। আচ্ছা, তাহলে গেল। এবং এটা কিভাবে ছড়ায় কি না এটা আমি একটু পরে তোমাকে বলতেছি দেখো। এই ছকটাই মেইনলি আমরা পড়বো। এটা পড়লে আমাদের অনেক কিছু পড়া হয়ে যাবে দেখো। এখানে ৫ টা ভাইরাসের কথা বলা হয়েছে। হেপাটাইটিস A, B, C, D এবং E। তুমি মনে রাখবা এদের মধ্যে খাতির আছে কার? A আর E। কিরকম খাতির? এরা দুইজনই হচ্ছে কম ক্ষতিকর এবং এরা দুইজনই আমাদের দেহে প্রবেশ করে ওরালি। ওরালি মানে হচ্ছে আমাদের খাওয়া-দাওয়ার মাধ্যমে। ঠিক আছে? তাহলে খাওয়া-দাওয়ার মাধ্যমে আমাদের বডিতে প্রবেশ করে কোনটা? A এবং E। বি, সি, ডি এই ৩ টা হচ্ছে তুলনামূলক বেশি ক্ষতিকর এবং আমাদের দেহে প্রবেশ করে রক্ত বা রক্তবাহিত কোনো অসুখের মাধ্যমে বা যেহেতু এটা ব্লাডের থ্রুতে ঢুকে তার মানে কি তুমি যদি কোনো ইনফেক্টেড নিডল ব্যবহার করো, ইনফেক্টেড ব্লেড ব্যবহার করো, যেটা অলরেডি হেপাটাইটিসে আক্রান্ত কারো রক্ত বা জীবাণুটা লাগা ছিল, তুমিও যদি ওইটা দিয়ে ব্যবহার করে তোমারও যদি কাটে, তখন এটা তোমার বডিতে ঢুকে গেল। ঠিক আছে? হিসাবটা হচ্ছে এইটা। এখন এখান থেকে প্রশ্ন আসছিল এই বছর না, এই বছরের আগের বছর। যে দূষিত পানি ও খাবারের মাধ্যমে নিচের কোনটা ছড়ায়? হেপাটাইটিস অপশনে মানে A, B, C, D এরকম ছিল। তাহলে অ্যান্সার কি? A। তাহলে মাথায় রাখতে হবে খাওয়া-দাওয়ার মাধ্যমে ছড়াবে কি? A আর E। রক্ত বা রক্তের মাধ্যমে ছড়াবে কোনটা? B, C, D। এখন তোমার একদিন পরীক্ষায় প্রশ্ন করলো যে তুমি একদিন শখের বশে হোক আর আ বিপদে পড়ি হোক যাই হোক যে হেপাটাইটিস B পজিটিভ পেশেন্টের রক্ত খাইয়া ফেলছো। তাইলে কি তোমার হেপাটাইটিস হবে? শুনতে ফানি কিন্তু আসলে হবে না। কেন হবে না? কারণ আমরা রিসেপ্টর নিয়ে একটা কথা বলছিলাম। খাইলে যেটা ছড়াবে তার মানে তার রিসেপ্টর তোমার পরিপাকতন্ত্রে আছে। আর রক্তের মাধ্যমে যেটা ছড়াবে তার মানে সেটার রিসেপ্টর তোমার রক্তনালীর মধ্যে আছে। তার মানে বি, সি, ডি তুমি যখন খাবা এটা পরিপাকতন্ত্রে যাবে। এটা পরিপাকতন্ত্রে আই মিন তোমার পাকস্থলীর HCl মানে অ্যাসিড দিয়ে নষ্ট হয়ে যাবে। বাট এ আর ইর মেকানিজমই হয়তো এরকম যে এরা পাকস্থলীতে খুব সুন্দর মতো সারভাইভ করতে পারে। দ্যাট ইজ ওয়াই এ আর ই রিসেপ্টর আছে পাকস্থলীতে খাওয়ার মাধ্যমে ছড়াচ্ছে। বাট বি, সি, ডি খাবারের মাধ্যমে ছড়ায় না। কেবল কিসের মাধ্যমে ছড়ায়? রক্ত বা রক্তবাহিত অসুখের মাধ্যমে ছড়ায়। আচ্ছা। এবার আসো এই ৫ টার মধ্যে একমাত্র হেপাটাইটিস বি টাই হচ্ছে ডিএনএ ভাইরাস। আর বাকি সবগুলাই আরএনএ ভাইরাস। দেখো এদের গ্রুপগুলার নাম। যেটা বি ডিএনএ ভাইরাস ওর গ্রুপের নাম হেপা ডিএনএ ভাইরাস। সি একটু আগে পড়ছো এফডিসি তে ফ্ল্যাভি ভাইরাস। ডি মানে ডিফেক্টিভ। দেখো অসম্পূর্ণ ভাইরাস। তোমাদের মনে আছে কিনা গতদিন আমরা একটা ব্যতিক্রম পড়ছিলাম ভিরয়েড নারিকেল গাছের ক্যাডাং রোগ, তার সাথে একটা ব্যতিক্রম ছিল হেপাটাইটিস ডি। ঠিক আছে? কারণ কি আসলে হেপাটাইটিস ডি একা রোগ তৈরি করতে পারে না। এ কারণে হেপাটাইটিস ডির কোনো ভ্যালুই নেই। এ কারণে এটাকে ডিফেক্টিভ বা অসম্পূর্ণ ভাইরাস বলে। বাকি রইল কি এ আর ই। এ এবং ই
দুইটা যেহেতু অন্ত্রে রোগ তৈরি করে, দেখো এ হচ্ছে এন্টারোভাইরাস। আগে কেও এন্টারোভাইরাসই বলতো, বাট রিসেন্টলি এটাকে নতুন একটা গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে ক্যালিসি ভাইরাস। তাহলে এই গেল আমাদের কে কোন গ্রুপ সেটা পড়াও শেষ। এখন আমাদের দুইটা জিনিস বাকি, এদের আয়তন, এদের সুপ্তকাল। এখন দেখো তুমি আমাকে বলো ডিএনএ আর এর মধ্যে নরমালি আমরা কাকে বেশি সম্মান দিই? ডিএনএ কে। তাহলে সম্মানের খাতিরে মনে রাখবা যেটা ডিএনএ ভাইরাস এটা আকারে সবচেয়ে বড়। কত? 42। বি 42, এর মনে রাখবা বি 42। খাতির ছিল কার কার? এ আর ই, দেখো দুইজনই 27 ন্যানোমিটার। ডি ডিফেক্টিভ পড়ার দরকার নাই, বাট স্টিল এটা 35 ডেসিমনি দেখো। মনে রাখবা পুরো আয়তনের ছকে একমাত্র রেঞ্জ যুক্ত আয়তন আছে কে? সি। সি কয় নাম্বার অক্ষর? 3 নাম্বার অক্ষর। দেখো 3 কথাটা দুই পাশেই কমন, 30 থেকে 38। তোমার পুরোটা না মনে রাখলেও অ্যাটলিস্ট রেঞ্জ দেখলেই বলবা এটা সি। 27 থাকলে এই, আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে বি। এবার আসো সুপ্তকাল। সুপ্তকালটা একটা গোজামিল দিয়ে পড়ে ফেলি। দেখো তুমি মনে রাখবা 14 দিন দিয়ে শুরু হইলেই অ্যান্সার এ অথবা সি। 14 দিন দিয়ে শুরু হইলেই অ্যান্সার কি? এ অথবা সি। তুমি আমাকে বলতে পারো এ আর সি এর মধ্যে কে বেশি মারাত্মক? নিঃসন্দেহে সি মারাত্মক। এই কারণে পরিধির দিক থেকেও যদি খুঁজি তাহলে কার পরিধিটা বেশি হবে? সি এর পরিধিটা বেশি হবে। কত হবে আমার জানা দরকার নেই, খালি মনে রাখবো এ আর সি দুইজনই 14 দিয়ে শুরু, একটা কাছে শেষ তো একটা দূরে শেষ। যেটা মানে কম ক্ষতিকর এ, দেখো 14 থেকে 28, যেটা বেশি ক্ষতিকর সি 14 থেকে 180। আবার ডিই দুজনই কি 21 থেকে শুরু। এখন ডি আগে ই পরে, জাস্ট দেখো ডি আগে ই পরে, এই কারণে ওর শেষটাও কি সুন্দর। এটা 56, এটা 49। মানে 21 দিয়ে শুরু হইলে ডি অথবা ই, যদি 21 থেকে শুরু হয়ে দেরিতে শেষ হয় সে হচ্ছে ই, কাছে শেষ হয় সে হচ্ছে ডি। বাকি রইল কে? বি। বির জন্য আমরা বলছিলাম যে বি 42, 4 দিয়ে বলছিলাম না? মনে রাখবা যে হেপাটাইটিস বির জন্য যেই সংখ্যাটাই বলবে এই সংখ্যাটা শুরু হবে 4 দিয়ে। সংখ্যাটা কত দিয়ে শুরু হবে? 4 দিয়ে। যেমন আয়তন কত? 42 ন্যানোমিটার। সুপ্তকাল কত দেখবা? সুপ্তকালটা হচ্ছে 45 থেকে 180 ন্যানোমিটার। তারপরে কি এই যে 4 কথাটা রয়ে গেল না? বাস এই যে সেই গোজামিলটা তুমিও নিজেকে বাসায় 1-2 বার দিবা, তাহলে দেখবা কি যে এই গোজামিলটা সুন্দর মনে থাকতেছে এবং তোমাকে এই ছক থেকে যে ধরনের এমসিকিউ প্রশ্ন করুক অ্যান্সার করতে পারবা। এবার আসো আমরা ছকের বাইরের কিছু কথাবার্তা এখানে পড়ে ফেলি। তোমাকে বলতে পারে এই 5টার মধ্যে কে বা কারা লিভার ক্যান্সার এবং লিভার সিরোসিসের জন্য দায়ী। যদি এরকম একসাথে বলে তুমি উত্তর দিবা একসাথে যে বি এবং সি। আর যদি তোমাকে আলাদা আলাদা প্রশ্ন করে যে লিভার ক্যান্সারের জন্য কে দায়ী, তাহলে বলবা বি। যদি বলে লিভার সিরোসিসের জন্য কে দায়ী, তাহলে বলবা সি। একসাথে বললে উত্তর হবে আমাদের একসাথে বি এবং সি, আলাদা আলাদা বললে এইভাবে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই 5টার মধ্যে ভ্যাকসিন আছে কার? ভ্যাকসিন আছে 2টার, এ এবং বি। যার মধ্যে বির ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ বি থেকে তো লিভার ক্যান্সার হইতে পারে। ভ্যাকসিনটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট। ভ্যাকসিনটাকে কি বলি আমরা? পেন্টাভ্যালেন্ট। অনেকে ভাবে পেন্টাভ্যালেন্ট মানে মনে হয় 5টা ডোজ। পেন্টাভ্যালেন্ট মানে 5টা, আসলে কিন্তু 5টা ডোজ না, ডোজ কিন্তু 4টা। ডোজ কয়টা? 4টা। ফার্স্ট ডোজ যেদিন দিবা ওটাকে কাউন্ট করবা 0 ডে। এর ঠিক 1 মাস পরে দিবা সেকেন্ড ডোজ। এর 1 মাস পরে দিবা থার্ড ডোজ। আর ফোর্থ ডোজ দিবা 1 বছর পর। কার 1 বছর পর? প্রথমটার 1 বছর পর। এইটা হচ্ছে আইডিয়াল ভ্যাকসিন শিডিউল, যেটা সবাইকে নিতে হবে। 5 বছর পর যে বুস্টার, এটা সবার নেওয়ার দরকার নেই। এটা শুধুমাত্র এমন মানুষেরই নিতে হবে যে হেপাটাইটিস নিয়ে কাজ করে, মানে কি ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ভেটেরিনারি চিকিৎসক, এরা হচ্ছে 5 বছর পর এটা নেবে, বাট বাকিদের নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এই গেল হচ্ছে আমাদের ভ্যাকসিন শিডিউলের কথাও শেষ। এখন আসি এটার ঔষধ। হাসান স্যারের বইয়ে যে ওষুধগুলোর কথা বলছে, এই ওষুধগুলা কেবলমাত্র হাসান স্যারের হেপাটাইটিসে ব্যবহার করা যাবে। উনি বলছে ভিটামিন সি, অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল। অবাক্যর ব্যাপার, ভিটামিন সি আচ্ছা মানলাম, খাওয়ার রুচি বাড়ায়। অ্যামোক্সিসিলিন হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রে যদি কোনো ইনফেকশন হয় সেটার অ্যান্টিবায়োটিক। আর মেট্রোনিডাজল হচ্ছে আমাশয় রোগের অ্যান্টিবায়োটিক। তার মানে দূর দূরান্ত পর্যন্ত হেপাটাইটিস রোগ চিকিৎসা এই 3টা ওষুধের আদৌ কোনো ভূমিকা আছে কিনা আমার মেডিকেল নলেজের মধ্যে এটা আসে না।
ইনফ্যাক্ট তোমার যে কোশ্চেন করবে সেও তো ডাক্তার। আর যাই হোক, সে সারাদিন জানে হেপাটাইটিসে কি ওষুধ দিতে হবে কি না হবে, সেও জানে এগুলো একটা বোগাস চিকিৎসা লিখছে। তার মানে চিকিৎসার পোর্শনটা হাসান স্যারের বই থেকে পড়ার দরকার নাই। আজিবুর স্যার খুব সুন্দর করে বলছে এই রোগের চিকিৎসায় পেগাসিস, রিবাভাইরিন নামক ওষুধ আমরা ব্যবহার করি, যেটা আমি তোমাকে একটু পরে দেখাই দিব। তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তা শেষ। এখন দেখো এখানে যা যা আছে। এখন একটা পরীক্ষার প্রশ্ন, আমি সরি এটা তোমাদের করতে মনে নাই, যে হেপাটাইটিস রোগ নির্ণয়ের জন্য, তাই না, তোমাকে বলা হইলো HBsAg হেপাটাইটিস রোগ নির্ণয়ের একটি পরীক্ষা, সত্য না মিথ্যা? আমি জানি 100-তে 99 জন বলবে সত্য, কিন্তু আসলে মিথ্যা। HBsAg হেপাটাইটিস নির্ণয়ের পরীক্ষা না, HBsAg হেপাটাইটিস বি ভাইরাস নির্ণয়ের পরীক্ষা। মানে সে সরাসরি ডিটেক্ট করে হেপাটাইটিস বি ভাইরাস, নট হেপাটাইটিস। হেপাটাইটিস বললে আমরা অলওয়েজ কাকে খুঁজবো? বিলিরুবিনকে খুঁজবো। আর আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে কতখানি, এটা দেখার জন্য আমরা এসজিপিটি নামক পরীক্ষা আছে, বা যেটাকে আবার অনেক বইয়ে ALT নামেও ডাকে। এটা হচ্ছে আমরা লিভার কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখি। আরো একটা মার্কার আছে, সেটা হচ্ছে প্রোথ্রম্বিন টাইম, পিটি বলি আমরা। এটা হচ্ছে অ্যাকিউট ক্রাইসিসে, মানে অ্যাকিউট লিভার ফেলিওর হয়েছে কিনা, ঠিক আছে, ওইটা দেখার জন্য আমরা হচ্ছে প্রোথ্রম্বিন টাইম চেক করি। তাহলে আমরা এইগুলো তোমাকে আমি অলরেডি পড়াই দিয়েছি, দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে রক্তে বিলিরুবিনের মাত্রা এবং এসজিপিটির মাত্রা বৃদ্ধি। আর হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য হচ্ছে HbSAg পরীক্ষা করতে হয়। এটা ছাড়া এই নির্ণয়ের জন্য আজিবুর স্যার বলছে আমরা কি করি, বিলিরুবিন দেখি, অ্যালবুমিন দেখি, আল্ট্রাসোনোগ্রাম করি, প্রোথ্রম্বিন টাইম করি, LFT মানে লিভার ফাংশন টেস্ট। এই লিভার ফাংশন টেস্টের মধ্যেই আসলে এরা পড়ে, আমরা এখানে যেগুলো লিখছি। ভ্যাকসিনের কথা আমি তো অলরেডি পড়াই দিছি। এই যে এসজিপিটি জিনিসটা কি, এটা একটু দেওয়া আছে, এটা আলিম স্যারের বইয়ে দেওয়া আছে। এবার দেখো তীব্র লিভার বিকল, মানে ওই যে অ্যাকিউট অবস্থায় বলছে না, রক্ত জমাট বাঁধতে 25 সেকেন্ডের বেশি সময় লাগতে পারে, এইটাই হচ্ছে প্রোথ্রম্বিন টাইম। ঠিক আছে? আচ্ছা, আর তুমি দীর্ঘদিন ধরে হেপাটাইটিসে আক্রান্ত আছো কিনা এটা দেখার জন্য HbSAg এর পাশাপাশি অ্যান্টি-HBe এটাও দেখতে হয়। এগুলো আলিম স্যারের বইয়ে আছে। এটা আপাতত এত প্যারা নেওয়ার দরকার নেই। তুমি এটা নরমাল রিডিং পড়তে পারো। বাট নট নেসেসারি যে তোমার এখন মুখস্থ করে ফেলতে হবে। এই জিনিসটা দেখো, আমি তোমাদের একটু আগে বললাম না যে পানি এবং খাদ্যের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস A আর E। এই পরীক্ষার প্রশ্নটাই আসছিল। এই যে কোন হেপাটাইটিস ভাইরাস দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়? সেটা হচ্ছে হেপাটাইটিস A। এবার আসি ডেঙ্গু। বর্তমান সময়ে কিন্তু ডেঙ্গু আবার প্রকট একটা অবস্থা ধারণ করছে, এবং ইউজুয়ালি এটা একটা সিজনাল অসুখ হয়ে দাঁড়াইছে আমাদের দেশে, যে বৃষ্টি বর্ষার সময় হঠাৎ করে আবার যখন গরম পড়ে আবার বৃষ্টি পড়ে, তখন হয় কি যে একটা সোর্স তৈরি হয় যেটা আর্টিফিশিয়াল। ওই সোর্সগুলাই বেসিক্যালি এই মশকির ডিম পাড়ার সবচেয়ে আইডিয়াল জায়গা। এই কারণে এই সময়টার মধ্যে হচ্ছে এই রোগ বেড়ে যায়। তাহলে আমরা একটু কিছু কথা রিপিট করি। আমরা বলছিলাম ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া পড়ার সময় যে কিসের মাধ্যমে ছড়ায়? এডিস মশকির মাধ্যমে। এন্ড এডিসের কিন্তু আরো অনেক প্রজাতি আছে, এডিস ইজিপ্টিকাস, অ্যালবোপিক্টাস। তাহলে এই সবগুলা দিয়ে ছড়ায়, এডিস হচ্ছে তার জেনাস, বাট বাকি সবগুলা দিয়ে ছড়াইতে পারে। তারপরে আমরা বলছিলাম লক্ষণ কি? ব্যথা, জ্বর, র্যাশ। এই রোগীগুলা ব্যথাটা নিয়ে এত বেশি ফোকাস থাকে, এই কারণে এই জ্বরগুলার আরেক নাম হাড় ভাঙা জ্বর বা ব্রেক বোন ফিভার। তোমাকে বলতে পারে কোমর ব্যথা, চোখের পিছনে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাতে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, আলটিমেটলি সব কি ব্যথাই তো, তাই না? তো আলাদা আলাদা করে জানার দরকার নেই, তোমার খালি এটা মনে রাখলেই হয়েছে যে ব্যথা হবে। ঠিক আছে, জ্বর আর হচ্ছে র্যাশ। এখন আসো ডেঙ্গুর মোট সেরোটাইপ বা প্রজাতি আছে কয়টা? ডেঙ্গুর মোট সেরোটাইপ বা প্রজাতি আছে 4টা। ঠিক আছে, এটা এরকম যে ডেন 1 2 3 4। ডেঙ্গুর জীবাণু আমাদের রক্তের একটা জিনিসকেই পছন্দ করে, সেটা হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা। আমাদের বডির স্বাভাবিক প্লাটিলেটের সংখ্যা কত? 1.5 থেকে 4 লক্ষ। প্লাটিলেটের প্রধান কাজ কি? রক্ত জমাট বাঁধাইতে সাহায্য করে।
তাহলে এখন মনে করো একটা মানুষ প্রথমে এডিস মশকি দ্বারা আক্রান্ত হইলে পরে তার কি আসবে? ব্যথা হবে, জ্বর উঠবে, র‍্যাশ উঠবে। কয় দিনের মধ্যে? ২ থেকে ৭ দিনের মধ্যে। ৭ দিন হইতে, হইতে তার দেহে হবে কি? ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রস রিঅ্যাকশন হবে, তুমি সুস্থ হয়ে যাবো। মানে যে ওই ব্যক্তি আক্রান্ত হইছে সে সুস্থ হয়ে গেল। এইটাকে বলা হয় সাধারণ ডেঙ্গু জ্বর বা স্বাভাবিক ডেঙ্গু জ্বর বা ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার। যার এই যে ২ থেকে ৭ দিন। সাপোজ মনে করো তুমি ১ নাম্বার অ্যান্টিজেন দিয়ে কামড় খাইছো। মানে ডেন 1 দিয়ে আক্রান্ত হইছো। ৭ দিন পরে তোমার দেহে অ্যান্টি-ডেন 1 তৈরি হইছে। এর মাঝখানে তোমার ব্যথা, জ্বর, র‍্যাশ হইছিল। এবার তুমি সুস্থ হয়ে গেছো। এটাই হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার। আমরাই আবার বললাম যে ডেঙ্গুটা সবচেয়ে মারাত্মক কেন? মানুষ মারা যায়। তাহলে কখন মারা যায়? এই রোগীটা যদি ওই সেটআপে বা ভবিষ্যতে কখনো এই ৩ টার যেকোনো একটা দিয়ে আবার আক্রান্ত হয়, তখন ঝামেলাগুলা হয়। মনে করো সে এখন আবার ২ নাম্বার দিয়ে আক্রান্ত হইছে। তাইলে কি তার দেহে আবার কি ব্যথা, জ্বর, র‍্যাশ দেখা দিবে। ২ থেকে ৭ দিন পরে তার দেহে কি তৈরি হবে? অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রস রিঅ্যাকশন এ জীবাণু মরে যাবে। তাই তো? এই যে অ্যান্টিবডি তৈরি হবে তখনই ঝামেলাটা হবে। কেন? যখন অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রশ্ন আসবে তখন তোমার দেহে যে প্রি এক্সিস্টিং অ্যান্টিবডি আছে ও বলবে, "আমি তো আছি। নতুন করে আর অ্যান্টিবডি তৈরি হওয়া লাগবে না।" ও যাবে মনে করো এখন তো তুমি খাইছো ২ নাম্বার দিয়ে কামড়। এরে মারার জন্য যাবে। ও কি আদৌ তার বিরুদ্ধে তৈরি হয়েছিল? না। তাহলে কি হইলো? উল্টা ওই পাশে গেল মারতে, যায় নিজে মাইর খেয়ে ফেরত আসলো। উল্টা এখন ২ নাম্বারের মেজাজটা গরম হয়ে গেল যে, "বেটা তোর কোনো ক্ষমতা নাই, তুই আসছিস আমারে মারতে? দাঁড়া দেখাইতেছি।" ডেঙ্গুর জীবাণু তো আমাদের রক্তের একটা জিনিস খেয়ে চেনে, সেটা কি? অণুচক্রিকা। ও দেখাইলেও কি করবে? ওই অণুচক্রিকা ধ্বংস করার মাধ্যমেই তোমার ক্ষতিগ্রস্ত করবে। তাইলে নরমালি ১.৫ লাখের সমান কাউন্ট থাকার কথা, ১ম বার কামড় দিলেই ১.৫ লাখের নিচে নামে। এখন যখন ওরে খেপাই দিছো, ও করবে কি? এটা ৫০,০০০ এর নিচে নিয়ে আসবে। তাইলে এখন তোমার দেহে স্বাভাবিক কোনো আঘাতে রক্ত কি আর জমাট বাঁধতে পারবে? না। উল্টা তোমার দেহে কি হবে? রক্তক্ষরণ হবে। রক্তক্ষরণকে আমাদের মেডিকেল টার্মে আমরা বলি হেমোরেজিক। ঠিক আছে? হেমোরেজ। রক্তক্ষরণকে আমরা কি বলি? হেমোরেজ। এ কারণে এই স্টেজটার নাম হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। তার মানে এখন এখান থেকে কি হইতেছে? রোগীর রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ চলতে থাকলে তুমি তো এটা দেখবা না। তোমাকে কি করতে হবে? হয় ব্লিডিং স্টপ করতে হবে, নয়তো বাইরে থেকে ব্লাড দিতে হবে। ঠিক আছে? তা না হইলে কি হইতে পারে? দেখো, ব্লিডিং হওয়া মানে এই রোগীর রক্তকণিকা মানে ব্লাড সেলগুলা কি হয়? কমতে থাকে। সেটা আরবিসি বলো, ডাব্লিউবিসি বলো, প্লাটিলেট বলো। আমরা যেহেতু আপাতত প্লাটিলেট নিয়ে ফোকাসড, তার মানে মনে রাখবো যে প্লাটিলেটটা কি হইতেছে? কমতেছে। অপরদিকে রক্তক্ষরণ হইলে তোমার রক্তের আয়তনও কি হবে? কমবে। রক্তের আয়তন কমে গেলে কি হয়? রক্তচাপ কমে যায়। রক্তচাপ যদি মাত্রাতিরিক্ত কমে যায় তাহলে এই রোগীটা কিসে চলে যাওয়ার সম্ভাবনা থাকে? শকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। অপরদিকে প্লাটিলেট কমতে, কমতে একটা সময় ১০,০০০ এর নিচে চলে আসে। দেখো কই ১.৫ লাখের উপরে জিনিস কই চলে আসছে? ১০,০০০ এর নিচে। তখন সে ভাবে হয়তো তুমি তার গুরুত্ব ভুলে গেছো, এই কারণে তুমি তাকে তোমার দেহ থেকে বের করে দিচ্ছ। এই কারণে অনুচক্রিকাটা করবে কি? শেষবারের মতো তার গুরুত্ব তোমাকে মনে করানোর চেষ্টা করবে। অনুচক্রিকার কাজ কি ছিল? রক্ত জমাট বাঁধানো। ও করবে কি? তোমার শরীরে এখন যতটুকু রক্ত অবশিষ্ট আছে সব একবারে জমাট বাঁধায় দিবে। তাইলে কি তোমার হার্ট আর পাম্প করবে? হার্ট পাম্প না করলে ব্রেন আর ব্লাড পাবে? ব্রেন ব্লাড না পাইলে যেটা হবে, পেশেন্ট তো অলরেডি শকে আছে প্রেশার কমার কারণে। ব্রেন আরো ব্লাড কম পাইতেছে। তার মানে এই শক থেকে পেশেন্টটা যাবে কোমাতে। আল্টিমেটলি কোমা থেকে পেশেন্টটা মারা যাবে। তাহলে এই যে প্লাটিলেট কমতে থাকার কারণে যে সব শরীরে রক্ত জমাট বাঁধায় ফেললো, এটাকে আমরা বলি হেমোকনসেন্ট্রেশন। এটাকে আমরা কি বলি? হেমোকনসেন্ট্রেশন। এবং এখানে যে রোগী শকে চলে যায়, এই কারণে এই দশাটার নাম হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। তাই দেখো ৩ টা দশা আছে। এই রোগের লক্ষণের ৩ টা স্টেপ। একটা হচ্ছে ক্লাসিক্যাল বা সাধারণ ডেঙ্গু জ্বর, একটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু জ্বর, একটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। পরীক্ষায় প্রশ্ন করতে পারে ডেঙ্গু শক সিনড্রোমে কি ঘটে? অ্যান্সার দিবা হেমোকনসেন্ট্রেশন ঘটে। ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারে কয় দিনের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়? ২ থেকে ৭ দিনের মধ্যে। লক্ষণ তো সেইম ব্যথা, জ্বর, র‍্যাশ। রক্তক্ষরণ হয় কখন? হেমোরেজিক ফিভারে।
তাহলে এইটা গেল হচ্ছে এই রোগের মেকানিজম। তাহলে এখন কি তোমার কাজ এই রোগ নির্ণয় করা। এই রোগ নির্ণয় করার জন্য ৩ টা টেস্ট করতে হয়। আমাদের বই বলছে যে প্লাস দিয়ে আমরা মনে রাখবো। আমরা প্লাটিলেটের সংখ্যা দেখি বেসিক্যালি সিবিসির মাধ্যমে। একটু আগে বলছি নরমাল কাউন্ট কত? ১.৫ লাখ। তাহলে ডেঙ্গু আক্রমণ করলে সেটা কি হবে? ১.৫ লাখের নিচে নামবে। দিয়ে ২ টা। সেল কালচার, সেরোলজি। সেল কালচার এখন আর করা হয় না। তাহলে বাকি রইল কি? সেরোলজি। সেরোলজিটা খুব ইম্পর্টেন্ট। এটা একটু ভালো মতো মনে রাখবা। মনে করো তোমার জ্বরের শুরুর দিককাল মানে প্রথম ৩ দিন। ০ থেকে ৩ নাম্বার দিন তোমার জ্বরের। তাহলে এখন তোমার দেহে ওই জীবাণুর কি পাওয়া যাবে? অ্যান্টিজেন না অ্যান্টিবডি? নিঃসন্দেহে অ্যান্টিজেন। এই কারণে আমরা তখন ডেঙ্গুর অ্যান্টিজেন পরীক্ষা করতে দিই। সেটা হচ্ছে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন। নন স্পেসিফিক 1 অ্যান্টিজেন। তোমার বইয়ে NSI লিখছে। NSI তো গোয়েন্দা সংস্থা। NSI তো আর অ্যান্টিজেন না। তাহলে এটা হবে হচ্ছে NS1। এটা হচ্ছে প্রথম দিকে। আবার মনে করেন তোমার জ্বরের ৫ নাম্বার দিন থেকে ৭ নাম্বার দিন হয়ে গেছে। তখন তো তুমি অ্যান্টিজেন না খুঁজে তখন তোমার কি খোঁজা উচিত? অ্যান্টিবডি খোঁজা উচিত। ডেঙ্গুর অ্যান্টিবডি ২ ধরনের। একটা হচ্ছে ডেঙ্গু IgM অ্যান্টিবডি, আরেকটা হচ্ছে ডেঙ্গু IgG অ্যান্টিবডি। এটা একটু ভালো মতো খেয়াল শুনো। IgM অ্যান্টিবডি অলওয়েজ বোঝাবে যে সে বর্তমান অবস্থা মানে রিসেন্ট ইনফেকশন। আর কারো দেহে IgG অ্যান্টিবডি পজিটিভ থাকা মানে বুঝতে হবে ওল্ড ইনফেকশন। মানে সে ৬ মাসের আগে কোনো একটা সময় ডেঙ্গু দিয়ে আক্রান্ত হয়েছিল, তাহলে তার দেহে রক্তে কিসের মাত্রা বেশি থাকবে? IgG। আর যদি রক্তে IgM অ্যান্টিবডির মাত্রা বেশি থাকে তার মানে সে কি? এখন আক্রান্ত। মনে থাকবে? তাহলে দেখো প্রথম দিকে আমরা অ্যান্টিজেন খুঁজি NS1 আর পরের দিকে আমরা অ্যান্টিবডি খুঁজি IgM IgG। IgM মানে এখন আক্রান্ত, IgG মানে আগে আক্রান্ত ছিল। এই রোগের চিকিৎসা একদম সিম্পল। জ্বর এবং ব্যথা এই দুইটার জন্য আমরা কোন ধরনের ওষুধ ব্যবহার করব? প্যারাসিটামল। আগের দিনে অ্যাসপিরিনও ব্যথা এবং জ্বরে ভালো কাজ করত। কিন্তু ডেঙ্গু জ্বরে অ্যাসপিরিন কখনোই ব্যবহার করা যাবে না। কেন? কারণ অ্যাসপিরিনের আরেকটা কাজ রক্ত জমাট বাঁধতে না দেওয়া। ডেঙ্গু রোগীর তো এমনি প্লাটিলেট কম, এমনি রক্ত জমাট বাঁধে না। তুমি আবার অ্যাসপিরিন দিয়ে বললা যে যে কটা প্লাটিলেট আছে এরাও যেন আর কোনোদিন কাজ না করে। তাহলে তুমি তাকে একটা মানে জেনে শুনে তাকে হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত দিয়ে দিলা। তাহলে এটা মাথায় রাখতে হবে অলওয়েজ যে ডেঙ্গু জ্বরে কোন ওষুধ ব্যবহার করা যাবে না? অ্যাসপিরিন জাতীয় ঔষধ ব্যবহার করা যাবে না। আরেকটা জিনিস কি দেখলা? এই রোগীর প্রেশার কমে যেয়ে রোগীর শকে চলে যেতে পারে। তাহলে এমন একটা কিছু করো যেন তার ব্লাড ভলিউম বেড়ে যায়, রোগীর প্রেশার বেড়ে যায়। সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা হচ্ছে আমরা প্রেশার বাড়ানোর জন্য রোগীদেরকে ইউজুয়ালি কি দেই? স্যালাইন দেই। তো আমরা যদি শিরা পথে স্যালাইন দিয়ে দেই আর জ্বর কমানোর জন্য প্যারাসিটামল রাখতে পারি, তাইলে মোটামুটি এই রোগীগুলা দেখা গেছে ভালো হয়ে যায়। আর যদি খুব এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন আমরা তাদেরকে রক্ত বা প্লাটিলেট দিতে পারি। এই হচ্ছে ডেঙ্গুর মেইন কথাবার্তা। এখন দেখো এখানে সব দেওয়া আছে। এখানে একটা ভুল কি দেখাই? ডেঙ্গু এখানে তোমার বই লিখছে একটা একসূত্রক ডিএনএ ভাইরাস। এটা দেওয়া যাবে না। কারণ কি? ডেঙ্গু একটা ফ্ল্যাভি ভাইরাস। ফ্ল্যাভি মানেই আরএনএ। ফ্ল্যাভি মানেই কি? আরএনএ। তাহলে এই লাইনটা আমরা শিখবো না। কারণ এইবার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছিল। এটাকে যদি আমরা সত্য ধরি তাহলে প্রশ্নের অ্যান্সারটা ডাবল হয়ে যায়। সব পড়াইছি আমি এগুলো তোমাদের। ডেঙ্গু ভাইরাসে কোনটা সঠিক? দেখো, যদি আমরা এটা একটা ডিএনএ ভাইরাসটাকে সঠিক ধরি, যেটা তোমার নতুন বইয়ের লাইন, তাহলে তো ১ নাম্বারটাই অ্যান্সার। কিন্তু পরের অপশনে আসো, এটা একটা রাইনো ভাইরাসের উদাহরণ? না, ফ্ল্যাভি ভাইরাসের উদাহরণ। আক্রান্ত ব্যক্তির রক্তে আইজিএম অ্যান্টিবডি বেশি পাওয়া যায়, মাত্র তোমাকে পড়াইছি। শুধুমাত্র এইডিস ইজিপ্টি দিয়ে হয়? না, এইডিসের আরো অনেক প্রজাতি আছে, অ্যালবোপিক্টাস দিয়েও কিন্তু হয়। তাহলে শুধুমাত্র বলার কারণে ৪ নাম্বার অপশনটা অ্যাকসেপ্টেড না। তাহলে এখানে অ্যান্সার এইটা। তাহলে মাথায় রাখতে হবে, ডেঙ্গু যেহেতু ফ্ল্যাভি ভাইরাস, তার মানে এটা অলওয়েজ কোন ভাইরাস হবে? আরএনএ ভাইরাস, নট ডিএনএ। এখন লাস্টে আসছে পেঁপের রিং স্পট রোগ। উচিত মানুষের রোগী আমরা ভালো মতো ডায়াগনোসিস করতে পারি না, পেঁপের রোগ ডায়াগনোসিস করতে দিচ্ছে আমাদের। আর যাক, এখানে এত কিছু কঠিন করে পড়ার দরকার নেই। সিম্পলি মনে রাখতে হবে রিং মানে কি? আংটি বা গোল, আর স্পট মানে কি? দাগ। তাহলে পেঁপের গায়ে আংটির ন্যায় গোলাকার ছোপ ছোপ দাগ পড়লে তাকে আমরা কি বলি? রিং স্পট রোগ বলি। আর এটার জন্য কে দায়ী? পটি ভাইরাস দায়ী। ঠিক আছে, তোমার বই লেখা আছে এটার জন্য কে দায়ী? পটি ভাইরাস দায়ী। এখন আমাদের এখানে কি লাগবে? আমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে যে তোমার এইটা নাম পেঁপের রিং স্পট, কিন্তু সে পেঁপে ছাড়া আর কোন উদ্ভিদের রোগ তৈরি করে? কুমড়া জাতীয় উদ্ভিদের রোগ তৈরি করে। এটা একটা আরএনএ ভাইরাস। এর দৈর্ঘ্য প্রস্থ বা ব্যাস দেওয়া আছে। এর ক্যাপসিডের বাইরে আর কোনো বহিস্থ আবরণ আছে কি নাই এটা লেখা আছে। এর কয়টা টাইপ? ২টা টাইপ, পি আর ডাব্লিউ। এর মধ্যে কোনটা দিয়ে রোগ তৈরি হয়? পি দিয়ে রোগ তৈরি হয়। এই কথাগুলো মানে জাস্ট এই যে প্যারাটা রোগের কারণ এখানে যে দাগাই দিছি, এতটুকু মনে রাখতে পারলে এখান থেকে যদি এমসিকিউ আসে তুমি অ্যান্সার করতে পারবা।
এখন আসলে দেখো লক্ষণ এগুলো বিনোদনের জন্য বলতেছি আর কিছু না। রোগের লক্ষণের মধ্যে বলা আছে একটা পয়েন্ট, আক্রান্ত পেঁপের গায়ের রং হলুদ হয়ে যায়। অ্যান্ড পেঁপে হলুদ হইলে আমাদের চেয়ে খুশি আর কেউ হবে না। কারণ পেঁপে তো পাইকেই গেছে। এটা যে রোগাক্রান্ত তা তো আর আমরা জানি না। ঠিক আছে? তো যাই হোক এখানে বলছে যে আক্রান্ত পেঁপের গায়ের রং হলুদ হয়ে যায়। আবার বলছে এই রোগ প্রতিকার করবা কিভাবে? একদম সহজ। হয় পেট্রোল বোমা মারো আর নয় গুম করে ফেলো। হ্যাঁ? ডাইরেক্ট তো এভাবে লিখতে পারে না। লিখছে পেট্রোল বোমা মানে কি? আগুনে পুড়ায় ফেলতে হবে। আর গুম করা মানে কি? মাটি চাপা দিয়ে দিতে হবে। তুমি দেখো এই রোগ থেকে যদি আমাদের প্রতিকারের মধ্যে ১ম পয়েন্টে লিখছে, রোগাক্রান্ত গাছ উঠিয়ে মাটি চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। আমরা মোটামুটি আমাদের লাস্টের জায়গায় চলে আসছি। যে বলছিলাম না যে কোন ভাইরাস কোন ক্যান্সারের জন্য দায়ী? লাস্টে দেওয়া থাকবে। দেখো এখানে আছে। যার মধ্যে আমাদের কিন্তু ১, ৪, ৫ পড়া হয়ে গেছে। লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি, অ্যানোজেনিটাল ক্যান্সার, প্যাপিলোমা ভাইরাস, কাপোসি সার্কোমা কি? হার্পিস সিমপ্লেক্স। কাদের? এইচআইভি আক্রান্ত ব্যক্তি। এখন আর ২ টা আসছে। এর মধ্যে ৩ নাম্বারটা মুখস্থ করার কিছু নাই। টি সেল লিউকেমিয়া কোন ভাইরাস দিয়ে হয়? হিউম্যান টি সেল লিউকেমিয়া। ঠিক আছে? প্রশ্ন সহজ হইতে পারে কিন্তু এত সহজ হবে না যে এটা তোমারে দিবে। তাহলে আমাদের নতুন যেটা শিখতে হবে সেটা হচ্ছে ২ নাম্বার। এটা কি? নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। কোনটা দিয়ে হইতেছে? ইপস্টেন বার ভাইরাস দিয়ে। তাহলে ইপস্টেন বার ভাইরাস দিয়ে একটা ক্যান্সার হয় তার নাম কি? নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার বা লিম্ফোমা। ঠিক আছে? লিম্ফোমা, নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। তুমি যদি আরেকটু ভালো জানতে চাও, লিম্ফোমা হয় কাদের? লিম্ফোমা হয় আফ্রিকান অরিজিন যারা তাদের। আর নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার হয় কাদের? এশিয়ান অরিজিন যারা। ভাইরাস কিন্তু এক, ইপস্টেন ভাইরাস। ঠিক আছে? লিম্ফোমা করে এই যে ম্যান্ডিবলের এখানে একটা ক্যান্সার করে। আর নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার হচ্ছে নাসাগলবিল। আরেকটু ভেতরে যায় হচ্ছে ক্যান্সারটা করে। তার মানে তুমি ভাবতেছো, ও তার মানে আমরা হচ্ছে নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারে হবো আর আফ্রিকানরা হচ্ছে তোমার লিম্ফোমায় হবে। এখানে এশিয়ান বলতে কিন্তু আসলে আমাদেরকে বোঝাচ্ছে না। আ এশিয়ান বলতে অ্যাকচুয়ালি ডেমোগ্রাফিক্যালি যদি আমরা চিন্তা করি যাদের নাক ছোট, চোখ ছোট তাদেরকে বোঝানো হয়। দ্যাট মিনস চীন, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া এই রিজিয়ন যারা তাদেরকে হচ্ছে এশিয়ান কাউন্ট করা হয়। আমাদেরকে কিন্তু ইন্ডিয়ান হিসেবেই কাউন্ট করা হয়। ডেমোগ্রাফিক্যালি যে আমাদের যে এথনিসিটি তো সেই হিসেবে নেসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার বা এপস্টেন বার ভাইরাস দিয়ে সংক্রমণ আমাদের দেশে খুব বেশি না। তারপর যেহেতু বইয়ের মধ্যে আসছে আমরা খালি নামগুলো মনে রাখবো। আবারও বলি আমরা লিভার ক্যান্সারকে হেপাটাইটিস বি, লিম্ফোমা বা নেসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার এপস্টেন বার ভাইরাস, টি সেল লিউকেমিয়া হচ্ছে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, অ্যানোজেনিটাল ক্যান্সার প্যাপিলোমা। আর ৫ নম্বরে কি? ক্যাপোসি সার্কোমা হচ্ছে কি? হার্পিস সিমপ্লেক্স দিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কথাবার্তা শেষ। তো দেখো আমরা হচ্ছে মেইন পড়াগুলো আমরা গতদিনই পড়ে নিছিলাম। আজকে তো আসলে আমাদের মেইন পড়া যেটা ছিল হেপাটাইটিস আর ডেঙ্গু যদি থিওরির কথা চিন্তা করি আর বাকি যা আছে সব হচ্ছে এমসিকিউ। এবং এমসিকিউর জন্য তোমার কতখানি পড়তে হবে, কি না এবং কোনটার জন্য কোন ছন্দ ব্যবহার করতে হবে এই সবই আমি তোমাদেরকে পড়ায় দিচ্ছি। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের জাস্ট ভাইরাসের অংশটা আমরা এভাবে পড়ে নিলাম। ইনশাআল্লাহ একদিন সুযোগ করে আমি তোমাদের ব্যাকটেরিয়া আরেকদিন সুযোগ করে ম্যালেরিয়া। এভাবে আলাদা, আলাদা করে পড়ায় দিব। তাহলে মোটামুটি অণুজীবের যা আছে, গোষ্ঠীর আসলে কোনো কিছু বাদ থাকে না। অণুজীবটা পুরাটাই আমরা শেষ করে ফেলতে পারবো। তো এই হচ্ছে আমাদের পড়া। তো অনেকেই হচ্ছে বলছে যারা পরীক্ষা দিতে পারে নাই বা পরীক্ষা দিতে চাচ্ছ কিভাবে তোমরা করবা কি না করবা এই সংক্রান্ত জিনিসপত্র আমি তোমাদের আমাদের যে একাডেমিক টিম আছে তাদেরকে আমি বলে দিচ্ছি। তারা অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করে এই জিনিসগুলা সর্ট আউট করে দিবে। ওকে? তাহলে এই হচ্ছে আমাদের আজকের জন্য এতটুক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আমাদের আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।